আসসালামু আলাইকুম। আমরা আজকে খুব শর্টে দেখে নেব যে পিএমপি প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সের থেকে শেখার পরে আমরা আমাদের ফাংশনাল যে ম্যানেজমেন্টে আমরা কাজ করে থাকি, আসলে সাধারণত আমরা ফাংশনাল ম্যানেজমেন্টে কাজ করে থাকি, অনেক সময় প্রজেক্ট বেজে কাজ করি না। বাট প্রজেক্ট ম্যানেজমেন্ট, ফাংশনাল ম্যানেজমেন্টে আমরা কীভাবে ইউজ করব, আজকে আমরা সেটা দেখব। আসুন আমরা তাহলে শুরু করি। প্রজেক্ট ম্যানেজমেন্টের যে চার্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই চার্টটি সম্পূর্ণ আমার তৈরি করা এবং ফাংশনাল ম্যানেজমেন্টে আমি যেখানে যেখানে ডিফিকাল্টিস ফেস করেছি সেই অনুযায়ী এই প্রজেক্ট ম্যানেজমেন্টটাকে আমি সাজিয়ে নিয়েছি। এবং এই চার্টটি আমি মনে করি যে যারা দেখবেন তারা যদি তাদের নিজেদের মতো করে একটু সাজিয়ে নেন এবং বেস্ট আউটপুট এই প্রজেক্ট ম্যানেজমেন্টের এই টুলস থেকে, এই চার্ট থেকে তার প্র্যাকটিক্যাল পারফরমেন্সে দেখাতে পারবেন। অ্যাজাইল মেথড হলো এমন একটি মেথড প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা ইউজ করে থাকি, যেটা যে কোনো ধরনের পরিবর্ধন এবং যে কোনো প্রকার নতুন কোনো কিছু সংযোজন বিয়োজন করতে সাহায্য করে। এবং এই অ্যাজাইল মেথডে আমরা অনেক কিছুই পরিবর্তন করতে পারি, যেখানে পরিবর্তনটা বাধ্যতামূলক হয়ে দাঁড়ায়, মার্কেটের ডিমান্ড হয়ে দাঁড়ায়, সেই অনুপাতে আমাদের পরিবর্তন করতে হয়। সো আমরা এক কথায় বলতে পারি, অ্যাজাইলিটি ইজ দ্য অ্যাবিলিটি টু কন্টিনিউয়াসলি অ্যাডপ্ট টু চেঞ্জেস অ্যান্ড মেক ইমপ্রুভমেন্ট টু দ্য ওয়ে ইউ ওয়ার্ক। প্রজেক্ট ইনিশিয়েশন, এই পর্যায়টা হচ্ছে একেবারে প্রথম, যখন একটা প্রজেক্টের চিন্তাভাবনা করা হয় এবং ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্ট যারা ডিসিশন নেন যে একটা প্রজেক্ট আমরা ইনিশিয়েট করতে যাচ্ছি, বা এই প্রজেক্টটা একটা বড় কাজকে আমরা শুরু করতে হবে, বা এটার একটা বিশেষ অবজেক্টিভ থাকে, সেই অনুযায়ী আমাদের এই কাজটা করতে হবে। সো এটাকে ইনিশিয়েশন পর্যায়ে আমরা বলে থাকি। এরপরে আমাদের অবজেক্টিভটা সেট করতে হয়। অবজেক্টিভটা আসলে ব্রড আকারে সেট করতে হয়, যে একটা ব্রেইন স্টর্মিং করে যে অবজেক্টিভটা আমাদের কি হবে, কেন আমরা এই প্রজেক্টটা করতে যাচ্ছি, কি কারণে প্রজেক্টটা করতে যাচ্ছি, এই ব্রড আকারে এটা করতে হয়। এরপরে যেটা করতে হয় যে এই প্রজেক্ট অবজেক্টিভের একটা চার্টার করে নিতে হয়, যে এটার ওনার কে, এটার কি অবজেক্টিভ নিয়ে কাজ করতেছি, এটার ডেডলাইন কি, এবং কবে এটাকে আমরা শুরু করব, কবে শেষ করব। ইচ অ্যান্ড এভরি প্রজেক্টের একটা অবশ্যই স্টার্টিং ডেট থাকবে, একটা এন্ডিং ডেট থাকবে। সো আমাদের এই জিনিসগুলো প্রজেক্ট চার্টারের মধ্যে আনতে হবে, এবং শেষ পর্যন্ত প্রজেক্ট ক্লোজারটা কিভাবে করব, সম্পূর্ণ জিনিসটা আমরা এই প্রজেক্ট চার্টারের মধ্যে লিখিত আকারে রাখবো। হ্যাঁ, পরিবর্তনগুলো আমাদের এক্সট্রা শিটে আমাদের ট্রান্সফার করতে হবে। সাথে আইডেন্টিফাই স্টেক হোল্ডার, আমাদের স্টেক হোল্ডারকে আইডেন্টিফাই করে নিতে হবে, যে আমরা যে কাজটা করতে যাচ্ছি তাদের এটার স্টেক হোল্ডার কারা, এটা কে করে দিবে। একটা স্কুলের সফটওয়্যারকে প্রজেক্ট হিসেবে ধরি, তাহলে মডিউলগুলোকে আমি ধরে যে এইটার স্টেক হোল্ডার কারা 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 এটা ইউজ করবে, এই সফটওয়্যারটা, তারা আমাদের স্টেক হোল্ডার। কারা এটার থেকে বেনিফিট পাবে, যেমন স্কুলের হয়তো প্যারেন্টস বেনিফিট পাবে, স্কুলের হয়তো স্টুডেন্টরা বেনিফিট পাবে। সো স্কুলের স্টুডেন্ট এবং প্যারেন্টসদের সুবিধাগুলোকেও আমাদের তাদের সাথে আলোচনা করাটাও হচ্ছে হলো এই, তাদেরকেও আমরা স্টেক হোল্ডার হিসেবে আমাদের কাউন্টে আনতে হয়। এবারে হচ্ছে প্ল্যানিংটা করতে হবে, যে কিভাবে আমাদের এই যে আমরা আইডেন্টিফাই করলাম এই অবজেক্টে আমাদের পৌঁছাতে পারবো, এবং অবজেক্টকে আমাদেরকে রিচ করতে হবে এবং টাইমলি রিচ করতে হবে। সো আমাদের সেই জন্য একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার আমাদের বানিয়ে নিতে হবে। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার অনুযায়ী আমরা প্রত্যেকটা মডিউলের বা প্রত্যেকটা যদি সফটওয়্যার প্রজেক্ট হয়, প্রত্যেকটা মডিউলের কী কী কাজ করতে হবে প্রত্যেকটাকে সুন্দর করে সাজিয়ে নেব। আমরা চ্যাটজিপিটিতে গেলে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার সম্বন্ধে আমরা জানতে পারবো। সো ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা প্রতিটা কাজ একেবারে পুঙ্খানুপুঙ্খ করে একটা লিস্ট করতে হবে, এবং সেই লিস্টগুলো কবে শুরু করব, কবে শেষ করব, একটা টিমের মধ্যে প্ল্যানিং করে এটাকে করে নিতে হবে। সো আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারটা করা শেষ হয়ে গেলে, ডেট অ্যান্ড টাইম দেওয়া হয়ে গেলে, এবং অবশ্যই এটা টিমের মধ্যে সবার সাথে কথা বলে নিতে হবে, যাতে টাইমগুলো সবার মানে একটা প্র্যাকটিক্যাল একটা ফ্যাক্ট থাকে, যে একটা আমরা যেন অবাস্তব কোনো কিছু না ধরি আর কি। তো এরপরে এই ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচারের মধ্যে অনেক কিছু থাকে। এটার মধ্যে গ্যান্ট চার্ট থাকে। গ্যান্ট চার্ট আমরা জানি ডেট ওয়াইজ
প্রত্যেকটা কাজকে কোথার থেকে শুরু হবে, কোথায় শেষ হবে, এভাবে সুন্দর করে সাজিয়ে নেওয়া। রিসোর্স হিস্টোগ্রাম অ্যালোকেশন, যে কোন কোন পার্সন আমাদের সাথে ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার অনুযায়ী প্রত্যেকটা কাজে কে কে থাকবে, কে কে কাজ করবে। এরপরে রিস্ক রেজিস্ট্রেশন বা সট অ্যানালিসিস করতে হবে যে প্রত্যেকটা ওয়ার্কের আমরা কোনটা সুবিধা আছে, অসুবিধা আছে, কোথায় স্ট্রেংথ আছে, কোথায় অপরচুনিটিতে আছে, এটা একটা সট অ্যানালিসিস করে নিতে হবে। এরপরে কমিউনিকেশন একটা প্ল্যান করতে হবে যে আমরা যাদের সাথে কাজ করব এই প্রজেক্টটা নিয়ে তাদের সাথে কমিউনিকেশন প্ল্যানটা কী হবে, হোয়াটসঅ্যাপে হবে না ফোনের মাধ্যমে হবে নাকি গুগল মিটের মাধ্যমে হবে বা জুমে হবে, বা মিটিংটা কীভাবে হবে, এটা কি ফিজিক্যাল মিটিং হবে না অনলাইন হবে, এই জিনিস কমিউনিকেশন এগুলাও আমাদেরকে লিপিবদ্ধ করে নিতে হবে। এরপরে হলো রেসিমেট্রিক্স। আমাদের রেসিমেট্রিক্স হচ্ছে একটা ভাইটাল একটা জিনিস, মধ্যে প্রত্যেকটা কাজের একটা রেসপন্সিবিলিটি কার আছে, আর এ হচ্ছে রেসপন্সিবিলিটি, এতে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি কে আছে, সিতে হচ্ছে কনসালটেন্ট হিসেবে আমরা কাকে নেব, কার সাথে আমরা কনসাল্ট করব, আর ইনফর্ম কাকে আমাদের ইনফর্ম করে কাজ করতে হবে। সাধারণত আমাদের টপ ম্যানেজমেন্ট বা ওনার অফ দ্য প্রজেক্টকে আমাদের রিচ করতে হয়, ইনফর্ম করে রাখতে হয়, এবং কনসালটেন্সির ব্যাপার আছে, সো কনসাল্ট কাদের সাথে করে নেব, এই রেসিমেট্রিক্সটা আমাদের চার্টটাও আমরা করে নেব। এর পরের কাজটা আমাদের হবে এক্সিকিউশন। এবার প্ল্যানিংটা হয়ে গেল, সব ধরনের শিটগুলো আমরা বানিয়ে নিলাম, জ্ঞান চার্ট, তারপরে রিসোর্স হিস্টোগ্রাম এবং অ্যালোকেশন, রিস্ক রেজিস্টার এবং সট অ্যানালাইসিস, রেসিমেট্রিক্স, এগুলো সব সাজিয়ে নিলাম। এরপরে আমাদের এক্সিকিউশনে যেতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টের এক্সিকিউশনে যখন আমি যাব তখন আমাদেরকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, প্রত্যেকটা কাজের একটা করে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে হবে, যে এখানে কী কী রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টকে ধরে আমাদেরকে কাজে আগাইতে হবে। টিম টাস্ক বোর্ড, একটা টিমকে টাস্ক বোর্ড থাকবে, যে টাস্ক বোর্ডের মাধ্যমে আমরা লিপিবদ্ধ করব কতটুকু কাজ হলো, কোন ব্যক্তিকে কতটুকু কাজ দেওয়া হয়েছে এবং সেই কাজের কতটুকু প্রোগ্রেস হচ্ছে। সো টাস্ক বোর্ডের মাধ্যমে আমরা প্রোগ্রেসটা দেখতে পারবো। এরপর হচ্ছে টুলস, যে সেখানে আমরা কি টুলস, প্রজেক্ট ম্যানেজমেন্টের অনেক টুলস আছে, জিরা আছে, তারপরে আমাদের যে পিডি আমরা ইউজ করি আমাদের ইউনিভার্সিটিতে, একটা প্রজেক্ট ডেভেলপমেন্টের একটা টুলস আছে, ট্রেলো আছে, আর নোশন আছে, আরও অনেক ধরনের প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আছে। আমরা একটা সিলেক্ট করে নিতে হবে যাতে প্রজেক্টগুলোকে সুন্দর মতো আমরা টু ডু লিস্ট, ইন প্রোগ্রেস, ডান, পেন্ডিং, এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করে আমরা কাজটাকে যেন স্ট্যাটাসটা দেখতে পারি যে কত দূর আমাদের হলো। এরপরে যেটা এক্সিকিউশন ফেজটাতে যখন আমরা অনেক দূর আগে যাবো, এখানে অনেক ধরনের অবস্ট্যাকল আসবে, অনেক ধরনের নতুন কিছু আসবে, সেগুলোকেও আমরা আস্তে আস্তে ওভারকাম করে সেগুলোকেও লিপিবদ্ধ করতে হবে এই প্রজেক্ট ম্যানেজমেন্টের ভিতরে। এরপরে হচ্ছে মনিটর এবং কন্ট্রোলিং। এরপরে যেটা করতে হবে, যখন এক্সিকিউশন শুরু হয়ে গেল আমাদের তো টাইম টু টাইম মনিটর করতে হবে, যে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট চার্ট, এটা প্রজেক্ট ম্যানেজমেন্টের একটি টেকনিক, যার মাধ্যমে আমাদের আসলে প্রজেক্টের স্কোপ, শিডিউল এবং কস্ট প্যারামিটারগুলোকে অ্যাসেস করে প্রজেক্ট পারফরমেন্সটাকে আমরা ইভ্যালুয়েট করতে পারি এবং তার প্রোগ্রেসটাকে আমরা মেজার করতে পারি, এবং সে অনুযায়ী আমাদের প্ল্যান চেঞ্জেস বা প্ল্যানিং অবজেক্টিভগুলোকে মেজার করে আমরা অ্যাকচুয়াল পারফরমেন্সটাকে বের করতে পারি, যে প্রজেক্টের পারফরমেন্স কোন দিকে যাচ্ছে, এবং সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। চেঞ্জ ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের একটি ভাইটাল পার্ট। এটার কম্বিনেশন হচ্ছে পিপল, টিম ম্যানেজমেন্ট এবং স্টেক হোল্ডারদের মাঝে অনেক ধরনের চেঞ্জ আসে, এবং আমাদের স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জও আসতে পারে। সব কিছু চেঞ্জগুলো টিম এবং স্টেক হোল্ডারদের মাধ্যমে ইনকর্পোরেট করে চেঞ্জগুলোকে ম্যানেজ করতে হয়। তারপরে ইস্যু লগ, অনেক ধরনের ইস্যু আমাদের আসতে পারে। আমরা টাইমিংয়ে মানে একটা কাজ করতে গেলে তো ইস্যু আসেই, এটা স্বাভাবিক। তো ইস্যুগুলোকেও আমরা লিপিবদ্ধ করব, লিখতে হবে যে আমাদের এই ইস্যুগুলো আমাদের আসছে, এবং এই ইস্যুগুলো আমাদের ওই যে আমরা রেসিমেট্রিক করেছি সেখানে ইনফর্ম করতে হবে, কনসালটেন্টের সাথে কনসালটেন্সি করে নিতে হবে, এবং যারা রেসপন্সিবল আছে এবং অ্যাকাউন্টেবিলিটি আছে তাদের সাথে কথা বলে আমরা ইস্যুগুলোকে সলভ করে ফেলতে হবে। তারপরে হচ্ছে কন্ট্রোল চার্ট। কন্ট্রোল চার্টে হলো ডাটা ম্যানেজমেন্ট, গ্রাফ, ডাটা অ্যানালাইসিস। আমাদের বিভিন্ন ধরনের ডাটা প্রেজেন্টেশন করতে হবে, যে আমাদের কতটুকু কাজ আগালো, কতটুকু হলো না, কোন জায়গায় আমরা ঠেকে আছি, কেন আগাচ্ছে না, সেই ধরনের কিছু পাই চার্ট, কিছু গ্রাফ। এখন প্রত্যেকটা প্রজেক্টের আলাদা আলাদা চার্ট হবে, আলাদা আলাদা ম্যাট্রিক্স আমাদের সিলেক্ট করে এগুলোকে মেজারমেন্টে না আনলে দেখা যাবে যে ম্যানেজমেন্টের কাছে ভিজিবল হবে না যে আমরা কোন কাজটা কত দূর আগাইছে। এখন অনেক সময় লিখিত 10 পেজ
পড়তে ম্যানেজমেন্টের ভালো লাগে না। সেক্ষেত্রে আমরা যদি একটা চার্ট করে দিই, আমরা যদি কিছু ডাটা ম্যানেজমেন্ট করে দেই, ডাটাকে তুলে আনি, কিছু নাম্বারকে শো করি যে এত নাম্বার আমাদের রিচ করতে হবে, কিন্তু আমরা 100-র মধ্যে 10 করেছি, 10% হয়েছে, 20% হয়েছে, 30%, এই ধরনের কিছু আমাদের কন্ট্রোল চার্ট বানাতে হবে। বানালে দেখা যাবে নিজে নিজে আমি যখন প্রজেক্ট ম্যানেজমেন্টটা করব তখন দেখবো আমার নিজের কাছেই পরিষ্কার হয়ে যাবে যে আমি কত পার্সেন্ট করতে পারছি, এবং ম্যানেজমেন্ট যখন আমাকে জিজ্ঞেস করবে যে আমার এখন কত পার্সেন্ট দরকার, তখন আমি সাথে সাথে বলতে পারবো যে স্যার আমার হয়তো 50% হয়েছে, বা 60% হয়েছে, 60-70% হয়েছে, 30% এখনও বাকি আছে, এই 30% আমাদের করতে এত সময় লাগবে। সো এই চার্টগুলো যদি আমাদের না থাকে আমরা কিন্তু আন্দাজে কথা বলবো, বা বলে দেবো যে না এটা তো আমাদের হয় না, এত পার্সেন্ট হয়েছে। কিন্তু চার্টগুলো থাকলে আমি ম্যানেজমেন্টকে চার্ট দেখায় বলতে পারি যে আমাদের এই কাজগুলো হয়েছে এবং এত পার্সেন্ট হয়েছে। এরপর আমরা বলছি বার্ন আপ বার্ন ডাউন চার্টের কথা। এই চার্টগুলো সবসময় দরকার হয় না, তবে প্রয়োজন অনুযায়ী বার্ন ডাউন চার্ট আমাদের ইউজ করতে হবে। তো এটা আসলে একটু ব্রড ব্যাপার, এটা পরবর্তীতে এক সময় এটাকে ডিটেলস আপনারা নিজেরাও জেনে নিতে পারেন ইন্টারনেট দেখে, বা এটা একটু লং টার্ম ডিসকাশন দেখে আমি একটু স্কিপ করে যাচ্ছি এটা, বাট এটাও একটা প্রয়োজনীয় একটা চার্ট যেখানে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা ইউজ করে থাকি। এরপরে আসছি আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম। কিছু নেটওয়ার্ক ডায়াগ্রাম করতে হয়। নেটওয়ার্ক ডায়াগ্রামটা এমন, কিছু কাজকে যদি আমরা ফিল্টার করে ফেলতে পারি, কিছু কাজকে যদি আমরা রিমুভ করে দিতে পারি, তাহলে কিন্তু অটোমেটিকলি সময়টা কমে আসে। মানে নেটওয়ার্কটাকে আমরা আরও স্কুইজ একটা ছোট আকারে নিয়ে এসে আমরা কম সময়ের মধ্যে করতে পারি। কারণ অনেক সময় দেখা যায় প্রজেক্ট শুরু হয় কিন্তু প্রজেক্ট শেষ হতে এক্সটেনশন করতে হয় অনেক ডেট। তো সেক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রামটা খুবই কাজে দেয়, এবং নেটওয়ার্ক ডায়াগ্রাম ফলো করলে দেখা যায় কিছু কিছু কাজ আমরা বাড়তি করছি, সেই বাড়তি কাজগুলোকে আমরা সরাই নিয়ে আসতে পারি, বা আমরা কিছু এক্সট্রা এফোর্ট, এক্সট্রা রিসোর্স প্ল্যানিং করে আমরা ওই নেটওয়ার্ককে স্ট্রেনদেন করে দেখা যায় যে কাজটা সময় মতো করে ফেলতে পারছি। সো এইভাবে আমরা মনিটরিং এবং কন্ট্রোলের পার্টটা প্রজেক্ট ম্যানেজমেন্টে করতে হয়। এরপরে আসি ক্লোজার। ইউজার ইন্টারফেস টেস্ট করতে হবে, কে বুঝাইতে হবে যে হ্যাঁ আমরা যে সফটওয়্যারটা বানাইছি এটা আপনি একটু ইউজ করে তাদের সাথে তার অ্যাকসেপ্টেন্সটা নিতে হবে, আমার যে হ্যাঁ কাস্টমারের অ্যাকসেপ্টেন্স নিতে হবে যে হ্যাঁ সে এখন অ্যাকসেপ্ট করতেছে, সে এখন খুব ভালোভাবেই আমাদের এই সফটওয়্যারের এই মডেলটা ইউজ করবে। তো এইটাকে অ্যাকসেপ্টেন্স আমাদের নিতে হবে কাস্টমারের কাছ থেকে। তারপরে হলো ক্লোজার রিপোর্ট বানাতে হবে এবং চেকলিস্ট, যে আমরা কী কী কাজ করলাম এবং প্রজেক্টে কী কী কাজ অবজেক্টিভ ছিল, সেই অবজেক্টিভগুলোকে আমাদের কী কী পরিবর্তন করে একটা চেকলিস্ট বানাতে হবে। চেকলিস্ট বানানোর পরে যেটা করতে হবে, হ্যান্ড ওভার করতে হবে। এখন হ্যান্ড ওভার করতে হবে কোথায়? আমরা যদি একটা সফটওয়্যার ডেভেলপ করি, তাহলে যাদের জন্য সফটওয়্যার ডেভেলপ করলাম তাদেরকে পরিপূর্ণভাবে লিখিত আকারে একটা হ্যান্ড ওভার আমাদেরকে করে দিতে হবে। আর এরপরে যেটা আসছে সেটা তো প্রজেক্ট ম্যানেজমেন্ট শেষ হয়ে গেলে ক্লোজার হলো, হ্যান্ড ওভার হয়ে গেল। এরপরে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, যদি কোনো জায়গায় ইমপ্রুভমেন্ট লাগে, কোনো জায়গায় ঠিক এরপরের গুলো হলো অবস্থার পরিপ্রেক্ষিতে, অনেক কিছু চেঞ্জের পরিপ্রেক্ষিতে আমরা। তো এইটা হচ্ছে টোটাল প্রজেক্ট ম্যানেজমেন্টের একটা শখ, যেটা আমার পার্সোনালি বানানো। তো এইখানে এটা দেখে একটা ছোট হোক বড় হোক যে কোনো প্রজেক্টের, হ্যাঁ হয়তো সব জায়গায় সব অপশনগুলো লাগবে না। আর প্রজেক্ট ম্যানেজার একটা আরও বড় একটা জিনিস, তো অনেক সময় দেখা যাবে যে আরও অনেক কিছু ইম্পোজ করতে হতে পারে, প্রজেক্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে। তো আমরা দৈনন্দিন যেসব প্রজেক্টগুলো করি, হয়তো 3 বছর বা 2 বছর মেয়াদি বা 1 বছর মেয়াদি বা 6 মাস মেয়াদি যে প্রজেক্টগুলো করি, সেক্ষেত্রে আমরা এই চার্টটাকে ইউজ করতে সবসময় পারি।